হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু RGM অনলাইন ক্লাসেস। RGM এডুকেশন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত। আমাদের আজকের টেট এক্সাম মডেল কোশ্চেন পেপার মিক্স টপিক্স থেকে আমরা মক টেস্ট নাম্বার 28 পাবলিশ করছি। তোমরা যারা এখনও পর্যন্ত আমাদের বাকি 27টি মিক্সড মক টেস্ট এখনও পার্টিসিপেট করেনি, সেগুলো তোমরা অবশ্যই দেখতে পারো আমাদের ভিডিও প্লেলিস্ট থেকে। এছাড়াও তোমরা সেখানে পেয়ে যাবে বাংলা, ইংরেজি, সিডিপি, ম্যাথস এবং ইভিএসের উপরে আলাদা আলাদা করা বিভিন্ন ক্লাসেস, বিস্তারিত আলোচনা এবং সেগুলোর উপরে এমসিকিউ মক টেস্ট সিরিজ। তো আজকে যে সেট রয়েছে, আজকের সেটের প্রথম প্রশ্নে কী রয়েছে সেটা একটু দেখে নেব। একটি উক্তি দিয়ে শুরু হচ্ছে আজকের প্রথম মক টেস্ট। দেখো, বলেছে পুরুষেরা মহিলাদের থেকে সাধারণত বেশি বুদ্ধিমান। এটা হচ্ছে একটি উইদিন ইনভার্টেড কমার মধ্যে রাখা হয়েছে যে পুরুষেরা মহিলাদের থেকে সাধারণত বেশি বুদ্ধিমান। এই বক্তব্যটা আসলে কেমন? সঠিক হলেও হতে পারে, লিঙ্গভিত্তিক ত্রুটিপূর্ণ বক্তব্য, বুদ্ধির বিভিন্ন মাত্রার ক্ষেত্রে এটি সঠিক। তো এই ধরনের প্রশ্নগুলো যখনই তোমরা ফেস করবে, সেখানে দেখতে হবে চারটা অপশনের মধ্যে কোনটা যুক্তিযুক্ত। ঠিক আছে, কোনটা যুক্তিযুক্ত সেটা কিন্তু সেখানে সঠিক উত্তর হবে পেডাগজির ক্ষেত্রে। ওকে, তো পুরুষেরা মহিলাদের থেকে সাধারণত বেশি বুদ্ধিমান, এই বক্তব্যটি রয়েছে লিঙ্গভিত্তিক ত্রুটিপূর্ণ বক্তব্য, যেখানে বর্তমান শিক্ষা ব্যবস্থা, বর্তমান সমাজ ব্যবস্থাতে সকলকে সমান, সকলে যে সমান, অর্থাৎ স্ত্রী পুরুষ নির্বিশেষে প্রত্যেকে যে সমান অধিকারের তারা দাবি করছে, সমান অধিকার তারা পাচ্ছে এবং তারা সমানভাবে দক্ষতার পরিচয় দিচ্ছে বিভিন্ন ক্ষেত্রে, সেক্ষেত্রে কিন্তু এই ধরনের উক্তির আর কোনো সমাজে জায়গা নেই। সো এখানে অপশন নাম্বার সি হবে সঠিক উত্তর। চলে আসবো প্রশ্ন নম্বর 2। শ্রেণীকক্ষে শ্রবণ প্রতিবন্ধী মানে যে কানে শুনতে পায় না, ঠিক আছে, তাদের হতাশার প্রধান কারণ কি? অর্থাৎ ধরে নাও তোমার ক্লাসে তুমি যে স্টুডেন্টসদেরকে পড়াচ্ছ সেখানে একজন এমন রয়েছে বা কিছুজন এমন রয়েছে যারা কানে শুনতে পায় না বা কানে ভালোভাবে শুনতে পায় না। তো তাদের যে হতাশা, তারা কেন হতাশ হয়ে পড়ছে দিন দিন, তাদের হতাশার কারণ কি হতে পারে? নির্দিষ্ট পাঠ্য বই পাঠ করার অক্ষমতা, অর্থাৎ তারা নির্দিষ্ট পাঠ্য বই পাঠ করতে পারছে না সেই জন্য। খেলাধুলায় অংশগ্রহণে অক্ষমতা, তারা খেলাধুলায় অংশগ্রহণ করতে পারছে না সেই জন্য। অন্যান্যদের সঙ্গে যোগাযোগ রক্ষা করা বা তথ্য আদান প্রদানের অক্ষমতা। অন্যান্য শিক্ষার্থীদের সঙ্গে একত্রে বসে পরীক্ষা গ্রহণ করার অসুবিধা। দেখো, এখানে বলছে শ্রবণ প্রতিবন্ধী, ঠিক আছে, অর্থাৎ কানে শুনতে পারে না, তাহলে পাঠ্য বই পাঠ করা, অবশ্যই তারা পাঠ্য বই পাঠ করতে পারবে, কারণ তারা তো চোখে দেখতে পাচ্ছে, তাই না, তাদের অসুবিধা, তাহলে এটা বাদ। খেলাধুলায় তারা অংশগ্রহণ করতে অবশ্যই পারবে, তাতে কোনো সমস্যা নেই। এবং অন্যান্য শিক্ষার্থীদের সঙ্গেও কিন্তু তারা একত্রে বসে পরীক্ষা দিতে পারবে। তাতে সমস্যার জায়গা কোনটা? সমস্যার জায়গা হচ্ছে তারা অন্যদের সঙ্গে কিন্তু যোগাযোগ রক্ষা বা কমিউনিকেশনের সময় কিন্তু তাদের সমস্যা হচ্ছে, তারা কিন্তু সমস্যায় পড়ছে অন্যদের সঙ্গে কমিউনিকেট করার জন্য। তো সেক্ষেত্রে কিন্তু অপশন নাম্বার সি হবে এখানে সঠিক উত্তর। চলে আসবে প্রশ্ন নাম্বার 3। বলেছে সৃজনশীল শিশুর লক্ষণ হলো কি? সৃজনশীল মানে কি? যে কখনো মানে সবসময় নতুন কিছু সৃষ্টি করার ক্ষেত্রে নিজেকে সবসময় উদ্বুদ্ধ করে, তারা হচ্ছে সৃজনশীল। এই সৃজনশীল শিশুর লক্ষণ হলো তার বুদ্ধি, তার ভালো ব্যবহার, তার সৃজনশীলতা, মানে সৃজনশীলতা বলতে নতুন কিছু আবিষ্কার করা বা নতুন কিছু করার যে তার মধ্যে উদ্যম, সেটা উন্নত স্মৃতিশক্তি বা স্মৃতি। তো একজন সৃজনশীল শিশুর প্রধান লক্ষণই হলো তার সৃজনশীলতা, তার মধ্যে সৃজনশীলতা থাকলে তবেই কিন্তু তাকে সৃজনশীল শিশু বলা যেতে পারে। নেক্সট চলে আসবে প্রশ্ন নাম্বার 4। এখানে দেখো 4 জনের নাম দেওয়া হয়েছে, 4 জন বিখ্যাত ব্যক্তিত্বের নাম রয়েছে, রুশো, ফ্রয়েবেল, হার্বার্ট, প্লেটো। এদের সম্পর্কে কি রয়েছে প্রশ্নটা? এদের 4 জনের মধ্যে কে প্রথম চিরাচরিত ও প্রচলিত, এখানে অপ্রচলিত নয়, এটা ও হবে, ও প্রচলিত মৌখিক শিক্ষা ব্যবস্থার বিরোধিতা করেন। চিরাচরিত এবং প্রচলিত অর্থাৎ যেটা সমাজে চলছে, কন্টিনিউয়াসলি যেটা চলছে, চলে আসছে, সেই যে মৌখিক শিক্ষা ব্যবস্থা, হ্যাঁ, মৌখিক শিক্ষা ব্যবস্থার বিরোধিতা কে করেছেন এদের মধ্যে? রুশো নাকি ফ্রয়েবেল নাকি হার্বার্ট নাকি প্লেটো? তো কি হবে এই প্রশ্নের সঠিক উত্তর? এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন নাম্বার এ, রুশো। চলে আসবো প্রশ্ন নাম্বার 5-এ। বলা হয়েছে শিক্ষা মনোবিজ্ঞানকে নিচের কোন শ্রেণীভুক্ত করা সঠিক? অর্থাৎ নিচে 4টি বিজ্ঞানের শাখার কথা বলা হয়েছে, এই 4টি বিজ্ঞানের শাখার মধ্যে শিক্ষা মনোবিজ্ঞান এটাকে কোন শাখার অন্তর্গত আমরা করতে পারি? প্রকৃতি বিজ্ঞান, সামাজিক বিজ্ঞান, জীববিজ্ঞান, ভৌত বিজ্ঞান। সঠিক উত্তর কী হবে? দেখো, প্রকৃতি বিজ্ঞান মানে কি? যেটা ইভিএস নিয়ে কাজ করবে, মানে এনভায়রনমেন্টাল সায়েন্স যেটা। জীববিজ্ঞান মানে যেটা জীবন বিজ্ঞান, লাইফ সায়েন্স হবে। ভৌত বিজ্ঞান মানে যেটা ফিজিক্যাল সায়েন্স হবে। কিন্তু শিক্ষা মনোবিজ্ঞান কি? এটা হচ্ছে সামাজিক, এটা সোসাইটি, এটা সোশ্যালিজমকে বোঝাচ্ছে, তাই না? তাহলে এখানে কিন্তু সামাজিক বিজ্ঞানকেই
প্রাধান্য দিচ্ছে। তো অপশন নাম্বার বি হবে সঠিক উত্তর। নেক্সট প্রশ্নে কী রয়েছে দেখো, ব্রিজের মতে, হ্যাঁ, ব্রিজের মতে শিশুর কোন বয়সে, ব্রিজের মতে শিশুর কোন বয়সে সমস্ত মৌলিক প্রক্ষোভ বিকাশ করে, অর্থাৎ কোন বয়সে বা কততম বয়সে সেটা কিন্তু এখানে বলতে হবে। 1 বছর বয়সে, 2 বছর বয়সে, 3 বছর বয়সে, নাকি 5 বছর বয়সে? কী হবে সঠিক উত্তর? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার সি, 3 বছর বয়সে, অপশন নাম্বার সি। নেক্সট চলে আসবো প্রশ্ন নাম্বার 7-এ, যেখানে বলা হয়েছে শিক্ষকের কর্তব্য হলো, অর্থাৎ এখানে 4টি অপশন রয়েছে, এই 4টি অপশনের মধ্যে বলতে হবে একজন শিক্ষকের কর্তব্য কী। বংশধারা সূত্রে প্রাপ্ত বৈশিষ্ট্যগুলি সম্পর্কে শিক্ষার্থীদের সচেতন করা, শিক্ষার্থীরা যাতে নিজেদের ক্ষমতা ও দুর্বলতা সম্পর্কে সচেতন হয় সে ব্যাপারে তাকে সাহায্য করা, অনুকূল পরিবেশ গড়ে তুলতে সাহায্য করা। অনুকূল পরিবেশ বলতে যাতে এমন একটা পরিবেশ সেখানে শিক্ষণ এবং শিক্ষণ প্রক্রিয়া খুব ভালোভাবে তারা চালিয়ে যেতে পারে, সেটা সব কয়টি। তো একজন শিক্ষকের কর্তব্যই হলো সব কয়টি, অর্থাৎ বংশধারা সূত্রে প্রাপ্ত বৈশিষ্ট্যগুলি সম্পর্কে তাদেরকে জানানো, তারপর ক্ষমতা এবং দুর্বলতা সম্পর্কে জানানো এবং অনুকূল পরিবেশ গড়ে তোলা। নেক্সট চলে আসবো প্রশ্ন নাম্বার 8। এবার চলে আসবো কিছু বাংলা ব্যাকরণ এবং বাংলা শব্দ ভাণ্ডার থেকে কিছু প্রশ্ন। উজোর, উজোর শব্দটির সমার্থক শব্দ কি, মানে সিনোনিমস, সমার্থক শব্দ। মৃত্তিকা, লাবণ্য, প্রজ্জ্বল, অমঙ্গল। কি হবে সঠিক উত্তর? এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন নাম্বার সি, প্রজ্জ্বল। তারপর প্রশ্ন নাম্বার 9, পীড়িতি চাতুরী, পীড়িতি চাতুরী শব্দটিতে কী ধরনের সমাস রয়েছে? দেখো, সমাসের উপরে কিন্তু একটি বিস্তারিত ক্লাস আমাদের চ্যানেলে রয়েছে। শুধুমাত্র সমাস নয়, বাংলা ব্যাকরণের যে সমস্ত পার্ট থেকে প্রশ্ন আসে, শব্দ ভাণ্ডার, বাক্য পরিবর্তন, বাচ্য, কারক, বিভক্তি, অকারক, প্রত্যেকটির উপরে কিন্তু আলাদা আলাদা করে ডেফিনেট ক্লাসেস সেখানে রয়েছে আমাদের চ্যানেলে। তোমরা সেই ক্লাসগুলো অবশ্যই দেখতে পারো। আশা করি সেই ক্লাসগুলো তোমরা একবার দেখলে সেই টপিক থেকে তোমাদের আর সমস্যা থাকবে না। তো পীড়িতি চাতুরী পদটিতে কী ধরনের সমাস রয়েছে? রূপক কর্মধারয় সমাস, দ্বন্দ্ব সমাস, সম্বন্ধ তৎপুরুষ সমাস, বহুব্রীহি সমাস। তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন নাম্বার সি, সম্বন্ধ তৎপুরুষ সমাস। নেক্সট চলে আসবে প্রশ্ন নাম্বার 10-এ, বলেছে অবনী ঘন পরিযায়। অবনী ঘন পরিযায়, এটি গোবিন্দ দাসের লেখা একটি কবিতা, পতিত হেরিয়া কাঁধে থেকে নেওয়া হয়েছে, একটি ত্রিপদী কবিতা। এখানে অবনী, ঠিক আছে, এখানে অবনী, এটা বাদ দিতে হবে। অবনী যে পদ রয়েছে, পদের কারক বিভক্তি কি রয়েছে? এখানে একটা টাইপিং মিস্টেক হয়েছে, তাই এটা বাদ দিয়ে দিলাম। অবনী পদটিতে কি কারক রয়েছে? ওকে, অবনী মানে কি? অবনী কথার অর্থ হচ্ছে পৃথিবী, ঠিক আছে, অর্থাৎ পৃথিবী। তাহলে এখানে করণ কারক, অধিকরণ কারক, কর্মকারক, অপাদান কারক। কী হবে সঠিক উত্তর? অবনী মানে যেহেতু এখানে পৃথিবী, তাহলে এটি একটি স্থান বা একটি জায়গাকে বোঝাচ্ছে, তাহলে এটি হয়ে গেল একটি অধিকরণ কারকের উদাহরণ। নেক্সট আসবো নাম্বার 11-তে, পীড়িতি। পীড়িতি শব্দটি শব্দ ভাণ্ডারের কোন শব্দের অন্তর্গত? দেখো, শব্দ ভাণ্ডার সম্পর্কে আমাদের ক্লাস রয়েছে, তৎসম, তদ্ভব, অর্ধ তৎসম, তারপর বিদেশি, দেশি, সংকর, মিশ্র, প্রত্যেকটি শব্দ সম্পর্কে কিন্তু আমরা সেখানে আলোচনা করেছি উদাহরণ সহকারে। তো এখানে পীড়িতি শব্দটি কী ধরনের শব্দ ভাণ্ডার বা কী ধরনের শব্দ ভাণ্ডারের অন্তর্গত? দেশি, তদ্ভব, বিদেশি, অর্ধ তৎসম। সঠিক উত্তর হবে তদ্ভব, অপশন নাম্বার বি। তারপর চলে আসবে নাম্বার 12-তে, বলেছে বঞ্চিত। বঞ্চিত, যে আমি একটু আগে বললাম যে বঞ্চিত অর্থাৎ গোবিন্দ দাসের লেখা একটি কবিতা, পতিত হিরিয়া কাঁধে থেকে নেওয়া হয়েছে, সেখানে বঞ্চিত গোবিন্দ দাস বলে কিন্তু একটি পংক্তি রয়েছে, তো সেখান থেকে বঞ্চিত শব্দটি এসছে। এই বঞ্চিত শব্দটির প্রত্যয় কি? বঞ্চযোগিত, বনযোগচিত, বঞ্চিযোক্ত, নাকি বঞ্চিযোগ ইত? সঠিক উত্তর হবে বঞ্চযোগ ইত, অপশন নাম্বার এ। তারপর চলে আসবে নাম্বার 13-তে, হেম ও মাধুরী দুটো শব্দ রয়েছে, এই শব্দ দুটির পদ পরিবর্তন করতে বলা হয়েছে। শব্দ দুটির পদ পরিবর্তন করো। হৈম মধুর, হিম মাধুর্য, হিমেল মধুরিমা, নাকি কোনোটিই নয়? কি হবে হেম এবং মাধুরীর যদি পদ পরিবর্তন করি? হেম এর পদ পরিবর্তন করলে হয় হৈম, এবং মাধুরী হয়ে যায় মাধুর্য, মধুর, ঠিক আছে, মধুর হয়ে যাবে। তাহলে অপশন নাম্বার এ হবে এখানে সঠিক উত্তর,
হৈম এবং মধুর। নেক্সট টপিকে আমরা চলে আসবো। এবার ইংরেজি থেকে কিছু প্রশ্ন রেখেছি তোমাদের জন্য, অর্থাৎ সেই সমস্ত প্রশ্নগুলোকে এখানে জায়গা করে দেওয়া হয় যারা তোমরা রেগুলার আমাদের এই মক টেস্টগুলোর পার্টিসিপেট করছো। বিভিন্ন দিন বিভিন্ন ধরনের প্রশ্ন কিন্তু এখানে রাখা হচ্ছে এবং সেই সমস্ত টপিকগুলো থেকে তোমাদেরকে বারবার করে বলি এগুলো আরও বেশি করে প্র্যাকটিস করতে হবে তোমাদেরকে বাড়িতে নিজেদেরকে, কারণ এই ধরনের টপিক থেকে কিন্তু প্রশ্ন আসে। তো আজকে ইংলিশের প্রথমে যে প্রশ্নটা রেখেছি সেটা হলো একটি ফিগার অফ স্পিচ, একটি ফিগার অফ স্পিচ। ওকে, অর্থাৎ রেটোরিক অ্যান্ড প্রোজোডি সম্পর্কিত বিভিন্ন ক্লাস আমাদের চ্যানেলে অলরেডি কিন্তু রয়েছে। ফিগার অফ স্পিচের উপরে কিন্তু ক্লাস রয়েছে, তার মধ্যে থেকে একটি উদাহরণ, অর্থাৎ এই ধরনের কিন্তু প্রশ্ন পরীক্ষাতে থাকে। সানলাইট ইজ স্মাইলিং, সানলাইট ইজ স্মাইলিং। তো এখানে সানলাইট কে হাসছে, কে সানলাইট হাসছে, তাই না? তাহলে এটা কিসের এক্সাম্পল? সিমিলি, মেটাফোর, পার্সনিফিকেশন, আইরনি। তো তোমরা সেই রেটোরিক্যাল এবং যে প্রোজোডি যে ডিভাইসেসগুলো রয়েছে সেগুলোর ক্লাস দেখলে এগুলো তোমাদের অনেকটা ক্লিয়ার হয়ে যাবে। তো এখানে শুধুমাত্র অ্যান্সারটা নিয়ে আলোচনা করব। এখানে সানলাইট কি? সানলাইট হচ্ছে একটা নন লিভিং অবজেক্ট, তাই তো? নন লিভিং অবজেক্ট যখন একটা হিউম্যান ক্যারেক্টারিস্টিক্সের মতো কাজ করে, মানে হাসে কে? মানুষ হাসে তো, তাই না? মানুষ হাসে, তাহলে একটা হিউম্যানের মতো কাজ করছে। সানলাইট একটা ইনহিউম্যান, মানে একটা মানুষ নয় বাট মানুষের মতো অ্যাক্ট করছে, ঠিক আছে? তো সেই কারণে এটাকে বলা হয় পার্সনিফিকেশন, ঠিক আছে? যেমন গোলাপটি মাথা দোলালো, মাথা তো গোলাপ তো মাথা দোলায় না, গোলাপে তো মাথা হয় না, তাই না? কিন্তু গোলাপটি মাথা দোলালো, কবির ভাষায় একটা আমি একটা পংক্তি বললাম। তো সেখানে ওই গোলাপটা কিন্তু পার্সনিফিকেশন, কেন? কারণ ও মানুষের মতন বিহেভ করছে, তাহলে এখানে একটা পার্সনিফিকেশন হয়ে গেল, অপশন নাম্বার সি। তো তোমরা এরকমই সিমিলি, মেটাফোর, আইরনি এবং আরও অন্যান্য যেগুলো রয়েছে ফিগার্স অফ স্পিচ সেগুলো তোমরা আমাদের চ্যানেল থেকে কিন্তু ভিডিওসগুলো দেখতে পারো। তারপর চলে আসি একটি পেডাগজির কোশ্চেন। ল্যাঙ্গুয়েজ লার্নিং ইজ আ ম্যাটার অফ হ্যাবিট ফরমেশন। ল্যাঙ্গুয়েজ লার্নিং হচ্ছে একটা অভ্যাসের গঠন করার মধ্য দিয়ে ল্যাঙ্গুয়েজ লার্নিং কিন্তু হয়ে থাকে। তো এটা হুইচ স্কুল অফ সাইকোলজি বিলিভ ইন দিস, অর্থাৎ এখানে 4 ধরনের সাইকোলজিক্যাল স্কুলের কথা বলা হয়েছে, তার মধ্যে কারা বা কোন স্কুল অফ সাইকোলজি এটাকে বিলিভ করে যে ল্যাঙ্গুয়েজ হচ্ছে একটা হ্যাবিট বা একটা হ্যাবিট ফরমেশন, যত যে অভ্যাস করবে তার ল্যাঙ্গুয়েজ স্কিল তত ডেভেলপ হবে। ফাংশনালিস্ট স্কুল, কগনিটিভ স্কুল, বিহেভিয়ারিস্ট স্কুল নাকি কমিউনিকেটিভ স্কুল? এক্ষেত্রে যেটা সঠিক উত্তর হবে সেটা হবে অপশন নাম্বার সি, বিহেভিয়ারিস্ট স্কুল, অপশন নাম্বার সি। তো তোমরা কিন্তু আমাদের ইংলিশ পেডাগজির উপরে একটি আমরা পিডিএফ রিসেন্টলি পাবলিশ করেছি, যেখানে 800টি প্রশ্ন রাখা হয়েছে, শুধুমাত্র পেডাগজি না, সেখানে তোমরা ইংলিশ গ্রামার এবং ইংলিশ ভোক্যাবুলারি যেগুলো প্রশ্ন লাস্ট 1 ডেকেডে সেন্ট্রাল টেট পরীক্ষাতে আসতে দেখা গেছে সেখান থেকে কিন্তু নেওয়া হয়েছে। তো সেই পিডিএফটা তোমরা অবশ্যই নিতে পারো, সেগুলো তোমাদের আগামী পরীক্ষার জন্য হেল্পফুল হতে পারে। তারপর নাম্বার 16-এ কি বলেছে? হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ এ সিএলটি প্রিন্সিপাল? সিএলটি কি সেটা আমাদের জানতে হবে। সিএলটির ফুল ফর্ম যদি আমরা করি সেটা হয়ে যায় কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ টিচিং, কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ টিচিং, সিএলটি, ঠিক আছে? তো সিএলটির প্রিন্সিপালের মধ্যে কোনটা? টু লার্ন ইজ টু ডু ইট, রিপিটিশন ইজ অ্যাবসলিউটলি নেসেসারি, ডিডাকটিভ মেথড শুড বি ফলোড, মিস্টেক্স শুড নট বি টলারেটেড। তো সঠিক উত্তর কী হবে এখানে? এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার এ, টু লার্ন ইজ টু ডু ইট। অপশন নাম্বার এ হচ্ছে সঠিক, মানে এখানে কারেক্ট অ্যান্সার। চলে আসবো নাম্বার 17-তে। দেখো এখানে বুঝতে হবে, এক ধরনের এখানে বাক্য দেওয়া হয়েছে, তারপরে বলতে হবে বাক্যটা কী ধরনের। গোবিন্দ সেজ টু দীপক, এখানে দুজন রয়েছে, একজন স্পিকার একজন লিসনার, তাই তো? গোবিন্দ বলে দীপককে কি, এক্সকিউজ মি, মে আই গেট সাম ওয়াটার, যে এই শুনুন আমি কি কিছু জল পেতে পারি? দ্য ফাংশন অফ দিস সেন্টেন্স, এই যে বাক্যের যে গঠনটার যে রয়েছে, ফাংশনাল যে এটা স্ট্রাকচার রয়েছে সেটা কি বোঝাচ্ছে? আস্কিং ফর ইনফরমেশন, মানে কোনো ইনফরমেশন চাইছে, রিকোয়েস্টিং, কিছু রিকোয়েস্ট করছে, অর্ডারিং, কিছু আদেশ করছে, গিভিং আ স্টেটমেন্ট, একটা স্টেটমেন্ট দিচ্ছে। তো যেহেতু গোবিন্দ এখানে দীপককে বলছে যে আমি কি কিছু জল পেতে পারি, এখানে কিন্তু যদিও কোয়েশ্চেন মার্ক আছে শেষে, তবু এটা কিন্তু একটা রিকোয়েস্ট, তাই না? একটা জল চাইছে। ওকে, সো এখানে অপশন নাম্বার বি হবে সঠিক উত্তর, রিকোয়েস্ট বা রিকোয়েস্টিং। তারপর চলে আসবো নাম্বার 18-এ। বলেছে ইন দ্য লিস্ট ট্রেন্ড অফ ল্যাঙ্গুয়েজ টিচিং স্পিকিং ইজ কনসিডার টু বি এ অর অ্যান। ইন দ্য, এখানে লিস্ট তো না, এখানে অ্যাকচুয়ালি লেটেস্ট হবে কথাটা, ঠিক আছে? এখানে একটু আমাদের টাইপিং মিস্টেক হয়েছে, এটা লেটেস্ট ধরে করতে হবে। লেটেস্ট যে ট্রেন্ড রয়েছে, এখনকার যে ট্রেন্ড রয়েছে অফ ল্যাঙ্গুয়েজ টিচিং
স্পিকিং ইজ কনসিডার টু বি অ্যান, অর্থাৎ ল্যাঙ্গুয়েজ টিচিংয়ের যে এখন বর্তমান যে ট্রেন্ড চলছে সেখানে স্পিকিংটাকে কী হিসাবে কনসিডার করা হয়? অ্যাক্টিভ স্কিল, প্যাসিভ স্কিল, রিসেপটিভ স্কিল নাকি মোটর স্কিল? সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে এখানে কিন্তু প্যাসিভ স্কিল হিসেবে ধরা হয়ে থাকে, অপশন নাম্বার বি। তারপর নাম্বার 19-এ আসবো। নাম্বার 19-এ কী রয়েছে? নাম্বার 19-এ রয়েছে সামেটিভ ইভ্যালুয়েশন। সামেটিভ ইভ্যালুয়েশনটা কি? যারা ওয়েস্ট বেঙ্গল বোর্ডের স্কুলগুলো যারা দেখেছো সেখানে যে এক্সাম প্যাটার্নটা রয়েছে সেখানে হচ্ছে বছরে 3টা করে সামেটিভ নেওয়া হয়, তাই তো? বছরে 3টা করে সামেটিভ নেওয়া হয়। তো বলতে হবে এই সামেটিভ ইভ্যালুয়েশনটাকে কি বলা হয় বা এই সামেটিভ ইভ্যালুয়েশনটাকে কি বলা যেতে পারে? ঠিক আছে, ইভ্যালুয়েশন ফর লার্নিং, ইভ্যালুয়েশন অফ লার্নিং অর্থাৎ লার্নিংয়ের জন্য ইভ্যালুয়েশন, নাকি লার্নিংয়ের ইভ্যালুয়েশন অর্থাৎ শিখনের জন্য নাকি শিখনের, হ্যাঁ, ইভ্যালুয়েশন অফ স্কিল, ইভ্যালুয়েশন ফর স্কিল। তো কী হবে সঠিক উত্তর? এখানে যেটা সঠিক উত্তর হবে সেটা হলো ইভ্যালুয়েশন অফ লার্নিং, অর্থাৎ যেটা শেখানো হয়েছে, যেটা শেখানো হয়েছে ডিউরিং আ পিরিয়ড, সেই পিরিয়ডের মধ্যে যেটা শেখানো হয়েছে সেটার উপর ইভ্যালুয়েশন। ঠিক আছে, তো এখানে ইভ্যালুয়েশন অফ লার্নিং ইজ দ্য কারেক্ট অ্যান্সার, অপশন নাম্বার বি। নেক্সট চলে আসবে নাম্বার 20-তে। রিমেডিয়াল টিচিংয়ের কথা বলছে। রিমেডিয়াল টিচিং মানে কি? অর্থাৎ কেউ কোনো কিছু একটা ক্লাসে কোনো একটা স্টুডেন্ট পিছিয়ে যাচ্ছে বাকিদের থেকে, সে এগোতে পারছে না, তখন টিচাররা তাকে আলাদা করে যখন সেই ক্লাসটাকে আরও একবার তাকে করাবেন তখন সেটাকে বলবো রিমেডিয়াল ক্লাস। ওকে, তো এই রিমেডিয়াল টিচিং ইজ আ পার্ট অফ, এটা কিসের পার্ট? রিমেডিয়াল টিচিংটা সামেটিভ অ্যাসেসমেন্টের পার্ট, এন্ড অফ টার্ম অ্যাসেসমেন্টের পার্ট, ইন্টারনাল অ্যাসেসমেন্টের পার্ট নাকি কন্টিনিউয়াস অ্যাসেসমেন্টের পার্ট? রিমেডিয়াল টিচিংটা কি? রিমেডিয়াল টিচিং কিন্তু সবসময় কন্টিনিউয়াস অ্যাসেসমেন্টের পার্ট, অর্থাৎ তাকে সবসময় দেখতে হবে যে কন্টিনিউয়াস তাকে অবজারভেশনের মধ্যে রাখতে হবে, শুধু তাকে না বাকিদেরকে, যে কে পিছিয়ে যাচ্ছে তাকে পিছিয়ে কিন্তু ফেলা যাবে না, তাকে কিন্তু সেই যে নর্মাল স্রোত রয়েছে তার মধ্যে কিন্তু তাকে রাখতে হবে। তার জন্য কিন্তু রিমেডিয়াল ক্লাসেসগুলো কিন্তু প্রয়োজন এবং সেটা কিন্তু এখন ইমপ্লিমেন্ট করা হয়। এরপর চলে আসবে নাম্বার 21-এ। তারপর এবার আমরা কিছু ম্যাথের থিওরিটিক্যাল এবং পেডাগজিক্যাল কোশ্চেন নিয়ে আলোচনা করব। কিছু থিওরিটিক্যাল কোশ্চেনও রয়েছে এখানে। তো আধুনিক ভারতীয় যে রুপি রয়েছে, হ্যাঁ, সেটার জন্ম হয়েছে কোন সম্রাটের সময়কালে? ঠিক আছে, কোন সম্রাটের সময়কাল থেকে এই কনসেপ্টটা এসছে? আধুনিক ভারতের যে রুপিয়া রয়েছে, রুপি, ঠিক আছে, আকবর, শাহজাহান, জাহাঙ্গীর, শেরশাহ? সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে অপশন নাম্বার ডি, শেরশাহ। আফগান সম্রাট শেরশাহের সময় থেকে। তারপর চলে আসবে নাম্বার 22। নিচের কোনটি গণিতের সাধারণ বৈশিষ্ট্য নয়? গণিতের সাধারণ বৈশিষ্ট্য নয়, হ্যাঁ, অঙ্কের সাধারণ বৈশিষ্ট্য নয় কোনটি? বিমূর্ততা, নির্ভুলতা, মৌলিকতা, ফলাফলের অনিশ্চয়তা? কোনটি বৈশিষ্ট্য নয়? সঠিক উত্তর হবে অপশন নাম্বার ডি, ফলাফলের অনিশ্চয়তা। নেক্সট আসবে নাম্বার 23-তে একটি উক্তি রয়েছে, ম্যাথমেটিক্স ইজ দ্য মিরর অফ সিভিলাইজেশন, অর্থাৎ সমাজের দর্পণ। অঙ্ক হচ্ছে সমাজের দর্পণ, গণিত হচ্ছে সমাজের দর্পণ। এই উক্তিটি কে করেছেন? হেগেন, বেকন, হোয়াইটহেড নাকি বার্থলোট? সঠিক উত্তর কী হবে? এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন নাম্বার এ, হেগেন। তারপর চলে আসি নাম্বার 24। বলছে আধুনিক পাঠ্যক্রমের বৈশিষ্ট্য হবে, আধুনিক পাঠ্যক্রমের বৈশিষ্ট্য কেমন হওয়া উচিত বা কী হওয়া উচিত? শিক্ষার্থীদের শিক্ষাগত যোগ্যতা পূরণে সক্ষম হবে, অর্থাৎ শিক্ষার্থীদের যেটা শিক্ষাগত যোগ্যতা আছে সেটা কিন্তু তাকে পূরণ করার জন্য আধুনিক পাঠ্যক্রম তাকে সবসময় সহযোগিতা করবে। শিক্ষার্থীর নৈতিক বিকাশে সাহায্য করবে, অবশ্যই তার মোরাল ডেভেলপমেন্টে সাহায্য করবে, শিক্ষার্থীর সৃজনশীলতা বিকাশে সাহায্য করবে, অর্থাৎ তাকেও কিন্তু নতুন নতুন কিছু আবিষ্কারের ক্ষেত্রে সবসময় উদ্বুদ্ধ করবে। অর্থাৎ সব কয়টি হবে এখানে সঠিক উত্তর। তার শিক্ষাগত যোগ্যতা পূরণ করবে, তার নৈতিক বিকাশও ঘটাবে এবং তাকে সৃজনশীলও করে তুলবে। সো অপশন নাম্বার ডি এখানে সঠিক উত্তর। নাম্বার 25-এ চলে আসবো। বলছে গাণিতিক ভাষার বৈশিষ্ট্য নয় কোনটি? তার আগে বলে রাখি আমাদের এই ক্লাসেসগুলোর যে সমস্ত পিডিএফ আমি এখানে করাচ্ছি, অর্থাৎ যে পিডিএফ থেকে আমি করাচ্ছি ক্লাসগুলো, সেই পিডিএফগুলো আমরা 24 ঘন্টার মধ্যে আমাদের টেলিগ্রাম চ্যানেল RGM এডুকেশন, তোমরা টেলিগ্রামে গিয়ে RGM এডুকেশন সার্চ করে জয়েন হতে পারো। সেখানে এই ক্লাসের ভিডিওসগুলো কিন্তু বিনা পয়সা তোমরা পেয়ে যাবে, সেগুলো নিয়ে তোমরা বাড়িতেও প্র্যাকটিস করতে পারো নিজেদের মতন করে। গাণিতিক ভাষার বৈশিষ্ট্য নয় কোনটি? সরলতা, সঠিকতা, নির্ভুলতা নাকি স্পষ্টতা?
তো কী হবে সঠিক উত্তর? গাণিতিক ভাষার বৈশিষ্ট্য নয় যেটা, সেটা হলো নির্ভুলতা, অপশন নাম্বার সি। চলে আসবো নাম্বার 26, বন সংরক্ষণের সঙ্গে যুক্ত কোনটি? বন সংরক্ষণ, এবার আমরা কিন্তু চলে আসছি ইভিএস পার্টিতে, ওকে, অর্থাৎ এনভায়রনমেন্টাল সায়েন্স বা স্টাডিজ যেটা বলা হয়, সেখানে আমরা প্রবেশ করছি। বন সংরক্ষণের সঙ্গে যুক্ত নয়, এখানে দেখো 4টা নাম রয়েছে, তোমরা দেখলেই চিনতে পারবে এখানে সঠিক উত্তরটা কি। ঘানা, পীর, সাইলেন্ট ভ্যালি, কাজিরাঙ্গা। বন সংরক্ষণের সঙ্গে যুক্ত কিন্তু সাইলেন্ট ভ্যালি আন্দোলন, ঠিক আছে। এছাড়াও যে সমস্ত বন সংরক্ষণ আন্দোলনগুলো রয়েছে সেগুলো সম্পর্কে আমরা এর আগে অনেক আলোচনা করেছি, এবং যে পিডিএফটা তৈরি করা হচ্ছে যেটা সম্ভবত 10 তারিখে পাবলিশ করা হবে, সেটা আমি কাল পরশু তোমাদের ফাইনাল ডেটটা দিয়ে দেবো, 10 তারিখের মধ্যে ওটা পাবলিশ করা হবে। তো সেখানে তোমরা এগুলো কিন্তু বিস্তারিত তথ্য সহকারে পেয়ে যাবে। তারপর আসবো নাম্বার 27, নিচের কোনটি জীব সৃষ্টির প্রাথমিক উপাদান? নিচের কোনটি জীব সৃষ্টির প্রাথমিক উপাদান? একটা জীব যখন সৃষ্টি হয় তখন তার প্রাথমিক উপাদান এই 4টি অপশনের মধ্যে কোনটি? জিঙ্ক, অ্যালুমিনিয়াম, ম্যাগনেসিয়াম নাকি ক্লোরিন? সঠিক উত্তর হবে জীব সৃষ্টির প্রাথমিক উপাদান হচ্ছে ম্যাগনেসিয়াম, অপশন নাম্বার সি। এবার আসবো নাম্বার 28, বন মহোৎসব পালিত হয় কবে? বন মহোৎসব, বা আমরা বলতে পারি যে আমাদের দেশে বন মহোৎসব কবে পালিত করা হয় বা কবে পালন করা হয়? 2রা অক্টোবর, 1লা ডিসেম্বর, 3রা আগস্ট নাকি 1লা জুলাই? আমাদের বন মহোৎসব পালিত হয় 1লা জুলাই, অপশন নাম্বার ডি। নাম্বার 29, উদ্ভিদ ও প্রাণীর প্রাকৃতিক বাসভূমিকে কি বলা হয়? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। উদ্ভিদ এবং প্রাণীর যে প্রাকৃতিক বাসভূমি রয়েছে সেটাকে কি বলা হয়? টেরিস্ট্রিয়াল হ্যাবিট্যান্ট, টেরিস্ট্রিয়াল হ্যাবিট্যাট বা হ্যাবিটেট, টেকটনিক হ্যাবিট্যান্ট এবং টেকটনিক হ্যাপেন্ড। সঠিক উত্তর হবে অপশন নাম্বার বি, টেরিস্ট্রিয়াল হ্যাবিটেট বা হ্যাবিট্যাট। অনেক সময় টয়জফলা আকার আর টও কিন্তু থাকে, টেটের বদলে ট্যাট থাকে, ওকে। সো অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট আসবো এবং আজকের শেষ প্রশ্ন, এরপর তোমাদের হোম টাস্কের জন্য একটা প্রশ্ন দিয়েছি। তোমরা জানিও যে তোমাদের 30-এ স্কোর কত হচ্ছে, তোমরা কেমন স্কোর করছো, এবং এরপরে একটা হোম টাস্ক রয়েছে এরপরে, ওকে। তো এখানে যেটা বলতে হবে, উষ্ণ জল তাকেই বলে যে জলের তাপমাত্রা, অর্থাৎ আমরা জানি যে একটি জল ফুটতে থাকে কখন 100 ডিগ্রি সেন্টিগ্রেডে, তাই তো 100 ডিগ্রি সেলসিয়াস হলে তারপরে জলটা ফুটতে থাকে। তো এখানে সেটা বলা হয়নি, এখানে বলা হয়েছে উষ্ণ জল বা গরম জল। আমরা কোন জলকে গরম জল বলবো বা উষ্ণ জল বলবো, অর্থাৎ কত তাপমাত্রার জলকে আমরা উষ্ণ জল বলবো? 15 ডিগ্রি সেন্টিগ্রেডের বেশি, 20 ডিগ্রি সেলসিয়াস, 20 ডিগ্রি সেলসিয়াসের বেশি, 5 ডিগ্রি সেলসিয়াসের বেশি। সঠিক উত্তর কী হবে? উষ্ণ জল আমরা তাকেই বলবো যে জলের তাপমাত্রা হবে 20 ডিগ্রি সেন্টিগ্রেড বা 20 ডিগ্রি সেলসিয়াসের বেশি। এবং আজকের যেটা তোমাদের জন্য হোম টাস্ক রাখা হয়েছে সেটা হলো লোহা। লোহা সব থেকে বেশি থাকে কোথায়? হিমোগ্লোবিন, পেশি, কিডনি নাকি আমাদের শরীরের রক্তরসে? ঠিক আছে, অর্থাৎ এখানে বলতে হবে লোহা বা আয়রন আমাদের শরীরের কোথায় সব থেকে বেশি থাকে? হিমোগ্লোবিনে, পেশিতে, কিডনিতে, রক্তরসে। তোমরা এইচডাব্লিউটা কমেন্টে জানিও, আমি তোমাদেরকে রিপ্লাই করে দেবো, এবং তোমরা জানিও তোমাদের স্কোর কত হলো। তো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে আবার নতুন প্রশ্ন নিয়ে। টিল দেন স্টে কানেক্টেড উইথ RJM এডুকেশন ইউটিউব চ্যানেল। থ্যাংক ইউ ভেরি মাচ।